আচ্ছা ধরো, হঠাৎ করে তুমি বসে আছো, সাথে খেয়াল করলে তোমার সামনে দিয়ে একটা অদৃশ্য ছায়া দৌড়ে হেঁটে বেড়ালো। তো চলো আজকের গল্পটা শুরু করা যাক। আমাদের গ্রামে একটা বাড়ি রয়েছে। সেই বাড়িতে খুব একটা কেউ থাকে না, কিন্তু লোকজন কিন্তু খুব কম। আর বাড়ির আশপাশটা পুরো জঙ্গলে মোড়ানো। আর বাড়ির মাঝখানে একটা ছোটোখাটো উঠোন আছে। যেদিনকে আমরা গ্রামের বাড়িতে প্রবেশ করলাম, খুবই আনন্দে ছিলাম সকলে। রাত্রিবেলায় খাওয়া দাওয়া শেষ করে আমরা ভাই বোনেরা গল্প করতে বসলাম। বড়রা ততক্ষণ ঘরে ঢুকে হয়তো অর্ধেক ঘুম হয়েও গেছে। গ্রামের বাড়িতে একটা কি জানো, মানুষ কিন্তু তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আমাদের শহরের তুলনায়। আর গ্রামের বাড়িতে এখনো পর্যন্ত যেন আমাদের কারেন্ট পৌঁছায়নি, মোমবাতিই ভরসা। সেদিনকে আমরা রাত্রিবেলায় খাওয়া দাওয়া শেষ করে গল্প সবে শুরু করেছি। আর এদিকে গ্রামে প্রচণ্ড হাওয়া দেয় জানো তো, কেন ওখানে গাছগাছালি অনেক বেশি। আমার দাদা বলল কি জানিস, আমাদের বাড়িতে কিন্তু একটা কেউ রয়েছে। এবার আমি বললাম, তুই না এইসব কথা আমি আসলেই বলিস, কারণ তুই জানিস আমি এইগুলোতে খুব ভয় পাই, তার জন্য আমাকেই বলিস বল। বলে না রে, তোকে দেখাবো, কিন্তু আমাকে কথা দে তুই কাউকে কিছু বলবি না। আমি বললাম, সেটা আর বলতে, তুই আমার দাদা, যা বলবি তাই তো শুনবো। মোমবাতি যখন প্রায় শেষের দিকে নেবো বা আমরা ঠিক করলাম আমরা আত্মা ডাকবো। যেই না বলেছি, আমার বোন তো তখন চেঁচাতে শুরু করেছে। আমি আমার বোনের মুখটা চিপে ধরে বললাম, তুই চুপ কর, তুই দেখ আমরা কি করি, তোকে কালকে একটা চকলেট কিনে দেবো। বোনও খুব আনন্দ রয়েছে চকলেট খাবে বলে। আমরা গল্প যখন করতে শুরু করলাম, তখন খেয়াল করলাম বাড়ির উঠোনে আশপাশটা না কেমন একটা গুমোট টাইপের হয়ে গেছে। গাটাও কেমন ভার ভার লাগছে, কেন জানি না। আমার স্পষ্ট মনে আছে, আমার মন ভেতর থেকে সাড়া দিয়ে বলছে কিছু একটা হতে চলেছে। যেই বলা সেই কাজ, মোমবাতিটা হট করে নিভে গেল। দাদা তো বলল, কেউ কিন্তু এই জায়গা থেকে উঠবি না। আমি দৌড়ে এক্ষুনি ঘর থেকে একটা জিনিস নিয়ে আসছে। দাদা দৌড়ে ঘরে চলে যাওয়ার পরই আমার না একটু ভয়টা বেশি শুরু হলো। একে নতুন জায়গা, তার মধ্যে ওই পরিবেশের সঙ্গে আমি মানানসই নয়। আমার দাদা ঘর থেকে একটা লাল কালারের একটা কাপড়ে পুঁটলি নিয়ে আসলো। নিয়ে এসে আমাকে দিয়ে বলল, শোন, এটা হাতে রেখে দে। আমি বললাম, কেন, এটাই কি আছে? বলছে, না, এটা তোকে সুরক্ষা দেবে, দেখবি। তখন আমি বললাম, পুঁটুলি তো একটা নিয়ে এসছিস, তাহলে তোদের কি হবে? বলে, আমরা অভ্যস্ত হয়ে গেছি, তুই অভ্যস্ত নস, তাই জন্য তোকে দিলাম। ঠিক আছে, আমরা বসে রয়েছি, বসে বসে আমরা খেলছি। এবার আমি স্পষ্ট খেয়াল করলাম যে দাদার পিছনে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। প্রথমে ভেবেছি হয়তো গাছের ছায়া, তারপরে খেয়াল করে দেখলাম না, ওটা গাছের ছায়া তো নয়। স্পষ্ট দেখতে পাচ্ছি চুল খোলা একজন কেউ দাঁড়িয়ে রয়েছে, আর চুলটা প্রচণ্ড জোরে জোরে উঠছে, কারণ আমাদের গ্রামের বাড়িতে প্রচুর হাওয়া দেয় জঙ্গলের জন্য। দাদা বলল, কি রে, তুই আমার দিকে ওভাবে তাকিয়ে আছিস কেন? আমি দাদাকে কিছু বলতেই পারছি না, যেন ওই তাকানোটা যেন আমার দিকে হা করে তাকিয়ে আছে, যেন আমাকে গিলে খাবে। আর আমার বোন তো দেখা মাত্রই চেঁচিয়ে উঠেছে, বাবা বাবা। আর আমার বাবা তো ঘরে তখন উপরে ঘুমাচ্ছে, কারোর কোনো হুঁশই নেই। এবার আমি পুটুলিটা কি করেছি, বোনের চ্যাটানির চোচে আমি ওটা ফেলে দিয়েছি। মা ঝট করে দেখে কি ওই হাওয়াটা অদৃশ্য হয়ে আমার মুখের সামনে চলে আসলো। আমি তো বাবা গো মা গো করে চোখটা বন্ধ করে দিয়েছি, কিন্তু দাদা বুদ্ধি করে পুটুলিটা নিয়ে এসে আবার আমার হাতে দেয়। আবার চোখ খুলে দেখি কেউ নেই। এবার দাদাকে আমি জিজ্ঞাসা করছি, কি হচ্ছে, আমাকে একটু খুলে বল না। বলে, জানিস, এটাও আমার সাথে প্রথম ঘটেছিল। রাত্রিবেলায় নাকি দাদার খুব জোর টয়লেট পেয়েছে। আর গ্রামের বাড়িতে বোঝোই তো, বাড়ির মধ্যে টয়লেট একদমই থাকে না, প্রায় অনেকটা দূরেই থাকে। দাদা নাকি টয়লেট করতে যাওয়ার সময় খেয়াল করে দাদার পিছনে পিছনেও কেউ একজন আসছে। দাদা প্রথমে ভেবেছিল নর্মাল ব্যাপার, কিন্তু বাথরুমে যেই ঢুকেছে,
টয়লেট করেছে, বাথরুম থেকে বেরিয়ে খেয়াল করলো দাদা পুরো অদৃশ্য আত্মার ছাউনি যেন তাকে পুরো ঘিরে রেখেছে। দাদা নাকি বলেছে ওখান থেকেও পায়ে সরাতে পারছিল না। আর আমাদের বাড়ির সাথে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, মোটামুটি সব গাছই রয়েছে। গাছগুলো যেন জোরে জোরে দুলছে, আর একটা চেঁচানির আওয়াজ। আমার দাদা তো ভয়ে অজ্ঞানী হয়ে গেছিল। পরের দিন যখন জ্ঞান ফেরে, কাকা একটা ওঝা নিয়ে এসেছিল, কারণ ওইসব জায়গা ওঝা বদ্যিগুলো একটু বেশিই চলে। ওঝা এসে বলেই দিয়েছিল এই বাড়িতে অশরীর বাস, তোমরা যদি সুস্থ থাকতে চাও তাহলে নাকি অবিলম্বে এই বাড়ি ছাড়তে হবে। কিন্তু ওটা পূর্বপুরুষের বাড়ি, আমরা কেন ছাড়বো? আর এই জিনিসটা হওয়ার জন্যই আমরা আরও গ্রামে এসেছি, কারণ এই জিনিসটা বাবা আমাকে বলেনি। বাবা কাকারা মিটিং করে খেয়াল করেছে যে যখনই রাত্রি প্রায় 1:30 বাজে তখনই বাড়ির মধ্যে উপদ্রবগুলো শুরু হয়। এর মূল কেনারা খুঁজতে গিয়ে কাকারা খেয়াল করে আমাদের পাশের বাড়ি একটা জমি রয়েছে ফাঁকা, প্রায় অনেক বছর ধরেই পড়ে রয়েছে। ওই জমিতে একজন মারা যাওয়ার পর তাকে দাহ না করে ওই মাটিতে পুঁতে দেওয়া হয়েছে, আর তার আত্মাটাই এরকম আশেপাশে ঘুরছে। অনেক গবেষণা, মিটিং সব কিছু করে খেয়াল করলাম আমাদের বাড়িটাকে বন্ধক দিতে হবে। বন্ধক দেওয়ার জন্য অনেক নিয়ম আছে, এক একজন এক এক রকমভাবে বন্ধক দেয়। আমাদের গ্রামের বাড়িটা যেভাবে বন্ধক দেওয়া হয়েছিল সেটা আমি শুনেছি কাকাদের মুখে। বলে নাকি যে ওঝা বন্ধক দিতে এসেছিল তার শরীরেও নাকি সে অদৃশ্য আত্মা ভর করেছিল। অনেক কষ্টে একটা ছোট্ট কোটোর মধ্যে তাকে ধরা হয়। আমাদের বাড়িরই পূর্ব দিকে একটা জাম গাছ আছে, জাম গাছে অনেক উঁচুতে তাকে বেঁধে দেওয়া হয়, আর গাছে একটা পেরেক পুঁতে দেওয়া হয়। আর বাড়ির সবাইকে বলা হয় ওই গাছ যেন কোনো সময় কাটাও না হয়, বাধাও না হয়, কোনো কিছু যেন না হয়। মোটমাট কথা, ওই গাছে যে পেরেকটা দেওয়া রয়েছে ওই পেরেকটা যেন কোনো রকমভাবে খসে না পড়ে। যেই কথা সেই কাজ। আমার বাবা কাকারা মিলে সবাই মিলে বাড়ি বন্ধক করা শুরু করে। কিন্তু যখন বাড়ি বন্ধক শেষের দিকে, তখনও যেন বাড়ির ভেতরে গুমোট হাওয়াটা এখনও কাটছে না। এখনো পর্যন্ত জানো তো, রাত্রিবেলায় যখন কেউ রাত্রিবেলায় ঘর থেকে বেরিয়ে উঠোন অবধি আসে, এখনো অনেকেই খেয়াল করে যে আশেপাশে ঘরগুলো কিন্তু যেন গিলে খেতে আসছে। অদৃশ্য হাওয়া যেন তার চারপাশে ঘিরে বেড়াচ্ছে, আর ওই জাম গাছ সব সময় হাওয়ায় দুলতে থাকে, হাওয়া না থাকলেও হাওয়ার মতো দুলতে থাকে। এই করে করে দিনগুলো কাটছে, আর আমাদের ছুটি মোটামুটি শেষের দিকে। এবার আমরা শহরে ফেরার সময় দাদাকে একটা কথা বলে আসলাম যে দাদা, তুই কিন্তু ভূত দেখার নেশায় ওই পেরেকটা কিন্তু কোনো রকমভাবেই খুলে ফেলিস না। শুনেই দাদা বলল, না রে, আমাদের বাড়িতে এত উপদ্রব দেখেছি, আর কোনো দরকারই নেই আমার ভূতের সাথে পরীক্ষা নিরীক্ষা করে লুকোচুরি খেলা। আজকের গল্পটা এত অবধি। তোমাদের যদি আমার গল্প ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম আরও ভূতের গল্প শোনার জন্য।